প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলবো নারীদের হরমোনজনিত সমস্যার কি প্রতিরোধ করা যায়, কি প্রতিকার করা যায়, কি চিকিৎসা দেওয়া যায়, এই বিষয়গুলো জানবো। অনেকের অবাঞ্ছিত লোম, অনেকের চুল উঠে যাচ্ছে, অনেকে মাসিকজনিত সমস্যা, এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রাসাদ, তিনি বিশিষ্ট হরমোন রোগ বিশেষজ্ঞ এবং অধ্যাপক, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, আমরা প্রথমে যে বিষয়টি বলছিলাম, একটি নারী যখন দিনে দিনে তার বয়সের পরিবর্তন হয়, তার চেহারাগত পরিবর্তন হয় এবং বয়সকালে একটি পরিবর্তন হয়, এই যে নারীদের এই যে পরিবর্তনগুলো, এখানে হরমোনের কি রিলেশন আছে? আমাদের শরীরকে যে কন্ট্রোল করে, আসলে দুটো সিস্টেম আছে আমাদের শরীরকে কন্ট্রোল করে। একটা হচ্ছে নিউরন অথবা নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে হরমোন সিস্টেম। মানে তাহলে 50% কন্ট্রোল কিন্তু আসলে হরমোনের হাতে। আমাদের গ্রোথের জন্য গ্রোথ হরমোন দরকার, নাহলে আমরা লম্বা হব না। গ্রোথ হরমোনের অভাবে নারীরা কিন্তু বেটে হয়ে থাকবে, ছেলেরাও বেটে হয়। মাসিকের যে হরমোনটা রয়েছে সেটা যদি তৈরি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু তার পিরিয়ড হয় না, মাসিক হয় না, এবং ব্রেস্টের ডেভেলপমেন্ট যেটা, এটা ইস্ট্রোজেন হরমোনের উপর নির্ভরশীল, সেটাও হয় না, যার ফলে তার দেখা যায় যে এখানেও অসুবিধা দেখা দেয়। তারপরে আরেকটা হরমোন আছে, এটাকে বলে প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোন যদি কারো শরীরে বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, বিভিন্ন কারণে হয়, তাতে দেখা যায় যে অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসৃত হতে পারে অথবা কষের মতো আসতে পারে। তো সেটা অনেক সময় বুঝতে পারে না যে কি হলো, কার কাছে যাব, কেন হলো এরকম। এরপরে আসে যে নারীদের শরীরে কিন্তু কিছুটা পুরুষ হরমোন থাকে, পুরুষের শরীরেও কিছুটা নারী হরমোন থাকে। তো যখন নারীদের শরীরে এই পুরুষ হরমোনের পরিমাণ কিছুটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে নারীদের মুখে দাড়ি গোঁফ এগুলো ওঠা শুরু করে, শরীরের অন্যান্য জায়গায় অবাঞ্ছিত লোম দেখা দেয়, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। নারীদের থাইরয়েডের সমস্যা, থাইরয়েড হরমোনের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু পুরুষদের থেকে প্রায় 10 গুণ বেশি। শুধু আমাদের মায়েরা কিন্তু এই সমস্যায় ভুগতে থাকেন। আরেকটা হরমোনজনিত সমস্যা আছে স্টেরয়েড হরমোন, কর্টিসল হরমোন। যদি বডিতে অনেক বেড়ে যায় কর্টিসল হরমোন, তাহলে মানুষ অনেক মোটা হয়ে যায়। তাহলে মোটা হওয়ার সমস্যা নিয়ে কিন্তু অনেক নারীরা আমাদের কাছে আসেন, যে কোনো কারণ নেই, বেশি খাচ্ছেন না তারপরও মুটিয়ে যাচ্ছেন, অনেক চেষ্টা করছেন তাও শুকাতে পারছেন না। তখন দেখা যায় বডিতে একটা হরমোন, যেটা কর্টিসল হরমোন, অনেক বেড়ে যায়। ইচ্ছাকৃতভাবে দেখা যায় যে কেউ যদি রং ফর্সা করার জন্য অনেক সময় অনেক মলম ব্যবহার করেন, তার মধ্যে স্টেরয়েড থাকে। অনেকে মোটা হওয়ার জন্য অথবা রুচি বাড়ানোর জন্য ওষুধ সেবন করেন, ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে ফার্মেসি থেকে কিনে স্টেরয়েড ওষুধ খেয়ে নেন। সেটাতে মোটা তাজা হচ্ছে, ফর্সা হচ্ছে, কিন্তু তার কিন্তু হাড় নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অন্যান্য জটিলতা হওয়ার, বডিতে শরীরের অন্যান্য সাইডে অনেক ক্ষতিগ্রস্ত সাইড ইফেক্ট। আপনি যেমনটি বলছেন যে এটি কমন একটা সমস্যা করছেন, যে হঠাৎ করে একটা অবিবাহিত মেয়ের ব্রেস্টে থেকে মিল্ক সেক্রেশন হচ্ছে। তো এটা অনেক সময় দেখা যায় তারা লজ্জায় বা এটা প্রকাশও করতে পারে না। তো এই বিষয়টি যদি বলতেন যে আসলে কেন হচ্ছে বা তার চিকিৎসাটা কী হওয়া উচিত। জি, আপনি ঠিকই বলেছেন যে লজ্জায় অনেক সময় মেয়েরা বলতে পারে না যে অবিবাহিত মেয়ে, তার স্তন থেকে কেন দুধ নিঃসৃত হবে, কেন রস বের হবে। তো এটা অনেক সময় বুঝতে পারে না রুগীরা, যে কার কাছে যাব, আমি কোন ডাক্তারের কাছে যাব। তো সেক্ষেত্রে আমি বলতে চাই পরিষ্কারভাবে, প্রোল্যাকটিন নামে একটি হরমোন রয়েছে আমাদের শরীরে, যে হরমোনটা এমনিতে নর্মালি কিন্তু যখন বাচ্চা জন্ম হয় তখন কিন্তু অনেক বাড়ে, এবং সেটা কিন্তু দুগ্ধদানের জন্য খুবই জরুরি। কিন্তু এটা যদি অপ্রয়োজনে চলে আসে, অতিরিক্ত হরমোন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আসলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু এই দুধ তৈরি হওয়া, মিল্ক সিক্রেশন অবিবাহিত মেয়েদের হয়ে থাকে। যেমন এখন তো আমরা গ্যাস্ট্রিকের ওষুধ মুড়ি মুরগির মতো খাই। তো গ্যাস্ট্রিকের ওষুধ, রুচির ওষুধ, যেমন ডমপিরিডন, কেমন এই ধরনের ওষুধগুলো। তারপরে এখন তো সবারই একটু স্ট্রেস টেনশন থাকে, তো অনেক সময় টেনশনের ওষুধ খেলেও, যে অ্যামিট্রিপ্টাইলিন অথবা এরকম কোনো ওষুধ যেগুলো আমাদের টেনশন কমায়, ঘুমের ওষুধ অনেক সময় আমরা খেয়ে থাকি। এই ধরনের অস্থিরতার ওষুধ, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, এগুলো খেলে কিন্তু প্রোল্যাকটিন নামক যে হরমোনটা অনেক বেড়ে যায়, এবং প্রয়োজন থেকে একটু বেশি খেলেই দেখা যায় যে মিল্ক সিক্রেশন শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় ভয় পেয়ে যায় মানুষ, যে কী হলো আমার, কার কাছে যাব। তো প্রয়োজনের অতিরিক্ত ওষুধ, প্রেসক্রিপশনের বাইরে ওষুধ যদি আমরা না খাই, তাহলে কিন্তু এই সমস্যাটা কম হয়। এর বাইরেও আরেকটা রোগ আছে, এটাকে বলে প্রোল্যাকটিনোমা। তার হচ্ছে আমাদের প্রোল্যাকটিন হরমোনটা তৈরি হয়, পিটুইটারি নামক একটি গ্ল্যান্ড আছে আমাদের ব্রেনের মধ্যে, এই ছোটো একটা গ্ল্যান্ড থাকে, এখান থেকে একটা টিউমার হয় অনেক সময়, এটাকে বলে আমরা প্রোল্যাকটিনোমা।
এই প্রোল্যাকটিন হরমোন তৈরি করার কোনো টিউমার যদি চলে আসে ব্রেনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই হরমোন কিন্তু 10, 20, 100 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং দুধ নিঃসরণ হতে থাকে, মাসিক অনিয়মিত হয় এবং বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। এবং মজার ব্যাপার হলো এটাই একমাত্র ব্রেন টিউমার যেটার জন্য কোনো অপারেশন লাগে না, ওষুধের মাধ্যমে পেশেন্ট সম্পূর্ণ ভালো থাকে। সো এই যে এটা আইডেন্টিফাই করার ব্যাপারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আপনি বলছেন স্যার যে আসলে প্রথমে আপনাদের কারণটা নির্ণয় করতে হবে যে কি কারণে তার হয়েছে। একদম ঠিক। অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন প্রোল্যাকটিন হরমোনের আধিক্য অন্য কারণে ঘটলে তখন আপনারা কি চিকিৎসা দেবেন? আমরা প্রথমেই রুগী যখন আসে আমরা জিজ্ঞেস করি আপনি কি কি ওষুধ খাচ্ছেন আমাকে বলেন। তো সব কিছু বলে গ্যাস্ট্রিক ওষুধটা বলে না, ভাবে যে এটা তো এমনি মানুষ খায়। তো তখন বলে 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 বের করতে হয় যে হ্যাঁ সে তো একটা এরকম গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে যার জন্য তার এরকম প্রোল্যাকটিন হরমোন। তখন ওটা বন্ধ করলেই আসলে 1-2 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়। এছাড়াও থাইরয়েড হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েডিজমে কিন্তু অটোমেটিক্যালি প্রোল্যাকটিন বাড়ে। তো থাইরয়েড হরমোন সমস্যা যদি আমরা কারেকশন করে দিই তাহলে প্রোল্যাকটিন কিন্তু নেমে আসে। সুতরাং এই যে মানে অ্যাপ্রোচটা যে আসলে কেন হলো, একটা ওষুধ দিয়ে দিলে কমে যাবে, কিন্তু কারণটা যদি আমরা বের করতে পারি সঠিক ইতিহাস নিয়ে সময় নিয়ে, তাহলে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে সারানো সম্ভব। ইদানিংকালে কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি যে থাইরয়েডের সমস্যা। তো এই যে আপনি বলছেন যে কোনো কারো কারো হাইপোথাইরয়েড, কারো হাইপার থাইরয়েড, এটা আমরা কিভাবে আসলে এটা মানে আমরা ক্লাসিফিকেশনটা কিভাবে করি? এটা একটা গবেষণাও আছে, তাতে দেখা যায় বাংলাদেশে প্রায় 3,60,00,000 মানুষ কোনো না কোনো থাইরয়েডের রোগে ভুগছেন। থাইরয়েডের সমস্যা সাধারণত 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হাইপার থাইরয়েড আর একটা হচ্ছে হাইপোথাইরয়েড। হাইপার থাইরয়েড মানে গলা থেকে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে অতিরিক্ত হরমোন তৈরি করছে, হাইপো মানে কম তৈরি হচ্ছে। হাইপার হলে শরীর হাত পা কাঁপবে, ঘাম দিবে, পাতলা পায়খানা হবে, অকারণে শুকিয়ে যাবে, সে ভালো খাচ্ছে কিন্তু তাও শুকিয়ে যাচ্ছে। কেমন চোখটা কারো কারো বড় হয়ে বাইরের দিকে চলে আসে, কারো গলা ফুলে যায়। তো এই ধরনের সমস্যা, বুক ধরফর করে, অস্থির, টেনশন লাগতে থাকে। কেমন তো এই ধরনের সমস্যা যদি হয় তখন আমরা এই হাইপার। আর যদি দেখা যায় যে অকারণে মোটা হয়ে যাচ্ছে, চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে, গলার শব্দটা কর্কশ হয়ে যাচ্ছে, সারাক্ষণ ডিপ্রেশনে পড়ে থাকে, চুল পড়ে যাচ্ছে, মাসিক বেশি বেশি হচ্ছে, বন্ধ্যাত্ব হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে পায়খানা কষা হয়ে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে হাইপো হওয়ার সম্ভাবনা বেশি। তো এই যে থাইরয়েডের রোগ খুবই কমন এবং যে কোনো রকম সিমটম পেলেই কিন্তু আমরা থাইরয়েডের পরীক্ষা করি এবং অনেক সময় ধরাও পড়ে যায়। কি ধরনের পরীক্ষা করতে হয়? ব্লাড টেস্টে নিশ্চয়ই ব্লাড টেস্ট, হরমোন, থাইরয়েড হরমোনের টেস্ট। থাইরয়েড হরমোনের রোগ ধরার জন্য FT4, TSH এই দুটো করলে শতকরা 100% মানুষের থাইরয়েডের রোগ থাকলে কিন্তু ধরা নির্ণয় হয়ে যাবে। খুব সিম্পল। এই যে চিকিৎসা পদ্ধতিটা কি হওয়া উচিত স্যার এটা? কারণ আপনারা বলছেন যে আমরা দেখি অনেক সময় যে ইনফার্টিলিটির কজ হিসাবে যখন গাইনোকোলজিস্টের কাছে যান তারা কিন্তু থাইরয়েড হরমোনটা টেস্ট করিয়ে নেন। তো এটা আসলে খুব একটা ভাইটাল ইস্যু হয়ে যায়, অনেক সময় বন্ধ্যাত্বের জন্য অন্যতম কারণ হিসেবে থাইরয়েডকে চিহ্নিত করা হয়। আপনি ঠিকই বলেছেন যে বন্ধ্যাত্বের কারণ হিসেবে কিন্তু থাইরয়েড রোগের সমস্যা আসে। তো হাইপোথাইরয়েড যদি হয় তাহলে চিকিৎসা খুব সহজ, একটি মাত্র ওষুধ থাইরক্সিন, এটা আমরা 12.5 মাইক্রোগ্রাম থেকে 100 মাইক্রোগ্রাম পর্যন্ত পাওয়া যায় ট্যাবলেট। এই একটা মাত্র ওষুধ দিয়েই কিন্তু আপনি থাইরয়েড হরমোনের হাইপোথাইরয়েড কিন্তু আপনি কভার করে ফেলতে পারবেন। আর হাইপারের ক্ষেত্রে যেটা হয়, এখানে 3 রকমের চিকিৎসা রয়েছে, একটা হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, আরেকটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ অথবা রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা, আরেকটা হচ্ছে অপারেশন। বেশিরভাগ মানুষ আসলে ওষুধের মাধ্যমেই ভালো হয়ে যায়, যেগুলো ডিফিকাল্ট কেস সেগুলো অনেক সময় দেখা যায় যে তেজস্ক্রিয় পদার্থ, রেডিয়েশন অথবা অপারেশনে যাওয়া লাগে। আচ্ছা, এখন এসবটা কতদিন খেতে হবে? আচ্ছা, এক। দ্বিতীয় হলো যে আমরা এমনও পেয়েছি যে ওষুধ খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, হাইপোথাইরয়েডের পেশেন্ট ওষুধের কারণে সে হাইপার থাইরয়েড হয়ে যাচ্ছে। অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে যে অল্প সময়, যাদের সাময়িকভাবে হয়, ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম বলি আমরা, তাদের সাময়িকভাবে হয়, 1-1.5 মাস পরে সাধারণত ভালো হয়ে যায় অথবা 2 মাস পরে ভালো হয়ে যায়। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যেটা স্থায়ীভাবে রয়ে যায় রোগটা, সেটা বোঝার রাস্তা আছে। এই যে FT4 TSH বললাম, এর বাইরেও একটা টেস্ট আছে, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ। এই টেস্ট করলে কিন্তু আমরা বুঝতে পারি এটা কি সাময়িক রোগ নাকি এটা স্থায়ী রোগ। এটার জন্য কি অল্প সময় ওষুধ খেলেই হবে নাকি সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে। তো আমরা যদি দেখি যে অ্যান্টিবডি পজিটিভ আছে, আমরা প্রেসক্রিপশনের পাশে লিখে দিই যে এই ওষুধ সারা জীবন চলবে, সে ভুলেও যেন রোগী এই ওষুধ বন্ধ না করে। আবার অনেকে দেখা যায় যে ওষুধ খাচ্ছে খাচ্ছে অ্যান্টিথাইরয়েড টেস্ট করা হয় না, সেক্ষেত্রে আমাদের কাছে যখন আসে আমরা একটা অ্যান্টিথাইরয়েড টেস্ট করে দেখি যে তো অ্যান্টিথাইরয়েড নর্মাল, সুতরাং আমরা বন্ধ করে ট্রায়াল দিই যে ওষুধ ছাড়া পেশেন্ট চলতে পারে। এভাবে অনেক পেশেন্ট ওষুধ আমরা বন্ধ করতে পেরেছি। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। ওষুধের স্যার ডোজটা কীরকম হবে? এক, সেকেন্ড থিং হলো যে মাত্রায় খাচ্ছে, দেখা গেলো অনেকেই আমার তো থাইরয়েড ধরা পড়েছে, ওষুধ তো খাচ্ছি, খেয়েই যাচ্ছি সারা জীবন, হাইপার হয়ে যাচ্ছে আপনি বলেছিলেন। সেক্ষেত্রে কি করা উচিত? ডোজটা হচ্ছে যে আমাদের 12.5 মাইক্রোগ্রাম থেকে 100, 200, 400 মাইক্রোগ্রাম পর্যন্ত লাগে। এক একজনের একরকম ডোজ লাগে। সাধারণত 1 থেকে 2 মাইক্রোগ্রাম প্রতি কেজি বডি ওয়েটে। যার ওজন যত বেশি তার ডোজ তত বেশি, কিন্তু এটা আবার ফ্ল্যাকচুয়েশন করে। আপনার ঠান্ডা গরমের সিজনে কমবে বাড়বে ডোজ, তারপরে প্রেগনেন্ট নন প্রেগনেন্ট হিসেবে কমবে বাড়বে ডোজ, এরকমভাবে ডোজের কিন্তু ভ্যারিয়েশন হয়। যে এর পাশাপাশি অন্যান্য ওষুধ আরও খায় তাদেরও ডোজ কম বেশি লাগে। সেই হিসাবে আসলে আমরা বলি যে যারা স্টেবল পেশেন্ট তারা বছরে 2 থেকে 3 বার হরমোনটা পরীক্ষা করবে। একই ডোজে সারা জীবন খেতে বলেছি বলে একই ডোজে যে খেয়ে যাবেন সেটা না, আপনি 6 মাসে একবার টেস্ট করে ডোজটাকে একটু অ্যাডজাস্ট করে দেন। যারা হরমোন রিলেটেড সমস্যায় ভুগছেন তাদের কাউন্সেলিংটা খুব জরুরি, মানে কদিন পর ফলো আপ করতে হবে, কি ফলো আপে কি করতে হবে। আপনি ঠিকই বলেছেন যে প্ল্যানিংটা বলে দেওয়া যে হ্যাঁ তোমার তো এতদিন পর আসতে হবে, এই টেস্টটা করতে হবে। অনেকে ঢাকায় আসতে অসুবিধা হয়, তো এখন আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশের অনেক মেডিকেল কলেজে কিন্তু আমাদের হরমোনের বিভাগ রয়েছে। ঢাকা মেডিকেলে আমরা কাজ করি, এরপর সলিমুল্লাহ মেডিকেল, দেখা যায় ময়মনসিংহ মেডিকেল, চিটাগং মেডিকেল, রাজশাহী মেডিকেল, ইভেন কক্সবাজার মেডিকেলেও কিন্তু আমাদের হরমোন বিশেষজ্ঞ রয়েছেন। তো অনেকে যখন আসেন কক্সবাজার থেকে আমরা বলে দিই যে আপনার কক্সবাজার মেডিকেলে একজন হরমোন বিশেষজ্ঞ রয়েছেন, ওনার সাথে অনেকে আছে ঢাকায় আসতে পারে না, সেজন্য ওষুধ খেয়ে যায়, কিন্তু অ্যাডজাস্ট করার জন্য একজন হরমোন বিশেষজ্ঞ লাগবে। সেক্ষেত্রে আমি কক্সবাজার মেডিকেলে যে বিশেষজ্ঞ রয়েছে তার কাছে রেফার করে দিই, উনি ফলো আপ করতে থাকে। নারীদের ক্ষেত্রে অনেক সময় যে অবাঞ্ছিত লোম, দাড়ি গোফ হয়ে যাচ্ছে, যেটা আসলে তাদের জন্য একটা বিব্রতকর বা সামাজিকভাবে তারা নিজেদেরকে একটু হীনমন্যতায় ভোগে। আসলে স্যার এটার পিছনে কারণটা কি এবং এটা স্যার কি করণীয় স্যার? এটা আসলে যতটা না শারীরিক রোগ, তার থেকে কিন্তু সামাজিক রোগ বেশি আমি মনে করি। আমার অনেক পেশেন্ট আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে শুধু বুলিংয়ের জন্য, যে তার ফ্রেন্ডরা দেখে দাড়ি গোফ হচ্ছে, বলে হ্যাঁ তুই তো ছেলে হয়ে যাচ্ছিস। তো এই যে একটা কথা শুনলো, তারপরে সে ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনও পেশেন্ট আছে যে 2 বছর সে ইউনিভার্সিটি যায়নি, ঘরে বসে আছে। তো এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অনেক রকম পদক্ষেপ নিয়ে ফেলে। সেক্ষেত্রে আমি বলবো যে এই রোগটারও সঠিক চিকিৎসা রয়েছে এবং আমরা কারণটা আইডেন্টিফাই করি। হরমোন, পুরুষ হরমোন মধ্যে অনেক রকমের পুরুষ হরমোন আছে, কোন হরমোনটা বেশি আছে আমরা আইডেন্টিফাই করি এবং সেই হরমোনটা ব্লক করার জন্য মেডিসিনও রয়েছে। সেটা দিয়ে কিন্তু আমরা হরমোনটাকে নিয়ন্ত্রণ করে তার দাড়ি গোফ কিন্তু আমরা কমিয়ে দিতে পারি। এবং এর বাইরেও কিন্তু ওজন কমানো কিন্তু একটা খুব বড় রকমের রোল রয়েছে। যদি 10% ওজন কমাতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি প্রায় অর্ধেক লোম এমনিতেই চলে যায়। কিন্তু যারা শুধুমাত্র ওষুধ খেতে চায় কিন্তু হাঁটবে না, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবে না, ওজন কমবে না, তাদের মানে চিকিৎসা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্যার এটা অনেকে দেখা যায় যে লেজার করছে, অনেকে দেখা গেল অন্যান্য চিকিৎসা চাচ্ছে। যেটা হচ্ছে যে এই হরমোনজনিত রোগ যেটার কারণে লোম হয়, সাধারণত 4 রকমের রোগ আমরা পাই। সবথেকে কমন হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ওভারিতে সিস্ট হচ্ছে, সেখান থেকে পুরুষ হরমোন বেশি তৈরি হচ্ছে এবং সেই হরমোনটা এসে মুখে দাড়ি গোফ হচ্ছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে আমাদের কিডনির ওপরে, 2টা টুপির মতো গ্ল্যান্ড থাকে, ওখান থেকে কিন্তু পুরুষ হরমোন তৈরি হয়। অতিরিক্ত পুরুষ হরমোন যদি ওইখান থেকে আসে, টেস্টোস্টেরন, DHEA সালফেট, তাহলেও কিন্তু আমাদের মুখে লোম হয়। তারপর হচ্ছে ওভারিতে কিন্তু টিউমার হতে পারে, সেখানেও কিন্তু অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, যেটা পুরুষ হরমোন তৈরি করে যে হরমোন, সেগুলো কিন্তু হতে পারে। জন্মগত একটা রোগ আছে, যেমন হচ্ছে যে যদি কাজিনদের মধ্যে বিয়ে হয়, হ্যাঁ অনেক আছে একই বংশে বিয়ে হয়, সেই একই বংশে বিয়ে হলে যেটা হয় যে এনজাইম জনিত রোগ হয়, যেটাকে আমরা বলি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। সেই যে ঘরে বিয়ে হলে তখন যেটা দেখা যায় যে এনজাইম জনিত রোগ হয়, সেটার কারণে কিন্তু লোম বাড়ে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চিকিৎসা। সেক্ষেত্রে আমরা হরমোনগুলো টেস্ট করি, ইমেজিং করি, আলট্রাসাউন্ড করি, ইতিহাস নেই, বংশের ইতিহাস। তো সেক্ষেত্রে সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে কেন হলো। যার টিউমার হয়েছে তাকে আমরা যদি শুধু লেজার করে দিই তাহলে শুধু বাইরের অংশটা গেল, একটু পরে তো আবার দেখা হবে। জি, যার পলিসিস্টিক ওভারি সিনড্রোম, শুধু আমরা বাইরের অংশটা চিকিৎসা করলাম, সো এটা তো আবার গজাবে হরমোন যদি বাড়তেই থাকে। সেক্ষেত্রে আমরা মেডিকেশনের মাধ্যমে যদি হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা পেশেন্টকে অনেকটাই ভালো। কিন্তু যাদের ইমার্জেন্সি কোনো জরুরি দরকার, যেমন কালকে একটা বিয়ের প্রোগ্রাম আছে, হরমোনজনিত চিকিৎসার মাধ্যমে লোম কমাতে কিন্তু সময় লাগে, 3 থেকে 6 মাস সময় লাগে কিন্তু লোমের
ওষুধটা কাজ করতে, কিন্তু যার 1 সপ্তাহের মধ্যে লোম কমানোর দরকার, না, তার তো সেক্ষেত্রে এইভাবে তাকে- হবে না, সেক্ষেত্রে তার লেজার করতে হবে, অথবা থ্রেডিং করতে হবে, এপিলেশন করতে হবে, ব্লিচিং করতে হবে, কিছু একটা লোকাল মেজার হয়তো কাটতে হবে অথবা শেপ করতে হবে। যাদের অর্থকরী সমস্যা আছে, লেজার করতে পারছে না, তারা লোকাল মেজার থ্রেডিং করে অথবা শেপ করে রাখতে পারেন। হ্যাঁ, তাতে কোনো ক্ষতি হয় তা না। অনেকে মনে করে যে এটা করলে মনে হয় আবার বড় হয়ে বের হবে, তা কিন্তু না, ন্যাচারালি বের হতে থাকবে যদি না আমরা হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেজন্য আমরা সবসময় এনকারেজ করি যে আসলে রোগের কারণটা নির্ণয় করে হরমোনটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু স্থায়ী একটা সমাধানের দিকে মানে আমরা সঠিক যেতে পারি। রোগটা কি এবং তার সঠিক যে চিকিৎসা সেটা দিতে পারলে ভালো হবে। স্যার, আরেকটি কথা আপনি বলেছিলেন যে গ্রোথ হরমোন অনেকে দেখা যাচ্ছে বেটে, অনেক যে লম্বা, আবার আমরা কিন্তু কিছু কিছু মানুষ দেখি যে একটু বামন টাইপের। এটা আসলে কোন হরমোনের জন্য এই এরকমটি হচ্ছে? এটার নামই পরিচয় আসলে, হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। এটাও আমাদের ব্রেনের একটা গ্ল্যান্ড আছে যেটাকে আমরা বলি পিটুইটারি গ্ল্যান্ড, সেখান থেকে কিন্তু গ্রোথ হরমোন তৈরি হয় আসলে। তো গ্রোথ হরমোনটা যদি কারো কম তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু সে লম্বায় খাটো হবে। এবং আগে যেটা ছিল যে গ্রোথ হরমোনের এটা সম্পর্কে আলোচনাও কম হতো, তো অনেকে সামাজিকভাবে অনেক খারাপ অবস্থায় থাকে খাটো হওয়ার জন্য। সে অনেক জায়গায়, সাপোজ কেউ ডিফেন্সে যাবে, তার তো একটা হাইট না হলে, ক্যাডেট কলেজে ভর্তি হবে, একটা হাইট না হলে তা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তো সেক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম কাজে যায়, সেই কাজে অনেক সময় হাইটের দরকার পড়ে। তো খেলাধুলাও অনেক দরকার পড়ে। এখন তো একটা বডি ইমেজের একটা ব্যাপার চলে আসছে। তো সব কিছু মিলিয়ে আসলে অনেকেই খুব মন খারাপ অবস্থায় থাকে হাইট কম থাকার জন্য। বাচ্চারা যদি দেখা যায় যে প্রতি বছর 5 সেন্টিমিটারের কম যদি লম্বা হয়, এটা গার্ডিয়ানরা নিজেরও বুঝতে পারবেন যে প্রতি বছর উনি যদি হাইটটা মেপে লিখে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কখন তার ডাক্তারের কাছে যাওয়ার দরকার। তার ফ্রেন্ডদের থেকে সে কম লম্বা হচ্ছে, স্কুলে সবাই যেমন সে তার থেকে অনেকখানি খাটো, কেমন, অথবা প্রতি বছর একটু মেপে লিখে রাখলো প্রতি বছর যদি 5 সেন্টিমিটারের কম লম্বা হয় তখন কিন্তু ডাক্তার দেখাতে হয়। মানে আইডিয়ালি স্যার 5 সেন্টিমিটার বেশি হবে বছরে একবার। বছরে মানে ধরেন আমি 1 জানুয়ারিতে মাপলাম, আবার নেক্সট ইয়ারে 1 জানুয়ারিতে যদি দেখা যাচ্ছে যে তার 5 সেন্টিমিটার নিচে হচ্ছে, তখন ডাক্তারের কাছে যেতে হবে। তখন আমরা খুঁজে দেখি কি কারণে সে লম্বা কম হচ্ছে। থাইরয়েড হরমোনের স্বল্পতার কারণে লম্বা কম হয়, কেউ দেখা যায় গ্রোথ হরমোনের স্বল্পতার কারণে লম্বা কম হয়, এবং আরও অনেক অনেক কারণ রয়েছে, জেনেটিক কারণ রয়েছে, বংশগতির কারণ। অনেক দেখা যায় যে বাবা মা দুজনই খাটো, তো ধরে নেওয়া যায় 80% ক্ষেত্রে তার ছেলে মেয়ে খাটো হবেই। সেই ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচারেরও কিন্তু চিকিৎসা রয়েছে। সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে মা এসে বলেন যে আসলে আমি জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেকের কথা শুনেছি, আমার ছেলে মেয়ে চাই না যে আমার মতো খাটো হোক। সেক্ষেত্রে এটারও ইন্ডিকেশন রয়েছে। ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচার, ইডিওপ্যাথিক শর্ট স্ট্যাচার চিকিৎসাও কিন্তু গ্রোথ হরমোনের মাধ্যমে করা যায়। তো আমি মনে করি যে এটা অনেকেরই জানা নেই, কেমন, সেজন্য হয়তো কনসালটেশনের জন্য বেশিরভাগ মানুষ আসে না। কিন্তু কখন আসে? বিয়ের আগে দিয়ে এসে বলে যে আমার মেয়েটার একটু লম্বা করার দরকার, তো তখন তো সময় পার হয়ে গেছে। 14 বছর বয়সের পরে আসলে গ্রোথের কোনো চিকিৎসা হয় না। সেজন্য আমরা বলবো সময়ের আগে চিকিৎসককে দেখাতে হবে। আপনার এলাকায় যে হরমোন বিশেষজ্ঞ রয়েছেন, যেখানে থাকেন আপনি, ঢাকায়, ঢাকার বাইরে যেখানে থাকেন, সেখানে যেখানে হরমোন বিশেষজ্ঞ রয়েছে তার সাথে কথা বললেই কিন্তু এটার একটা উপায় বের হয়ে আসে। এই বিষয়টা যদি খাদ্যাভ্যাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা যদি আমরা কম বয়স থেকেই কোনো খাদ্যের প্রতি বেশি গুরুত্ব দিলে এই হরমোন ঘাটতিগুলো কম হওয়ার সম্ভাবনা আছে? আপনি ঠিকই বলেছেন। ভাইটামিন ডি হচ্ছে যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা, এটাকে অনেকে ভিটামিন বলি আমরা, অনেকে একটা হরমোন বলি, কারণ হরমোনের যত গুণাগুণ এই ভিটামিন ডির মধ্যে রয়েছে। অনেকের দেখা যায় ভিটামিন ডি স্বল্পতা থাকে, সেক্ষেত্রে কিন্তু লম্বার ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। আবার যারা দেখা যায় যে একই ধরনের খাবার খাচ্ছে, শুধু ভ্যারিয়েশন নাই, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। সুতরাং পুষ্টিহীনতা কিন্তু এটা একটা কারণ শর্ট হওয়ার। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আগে থেকে অনেক ভালো, সেক্ষেত্রে কিন্তু পুষ্টিহীনতার পরিমাণ কিন্তু কমে গিয়ে এখন কিন্তু আমরা অতি পুষ্টিই দেখি মানুষের মধ্যে। হ্যাঁ, দেখবেন যে বাচ্চারা খালি মোটাই হয়ে যাচ্ছে, তাই না? অপুষ্টিতে কম মানুষই ভোগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন অপুষ্টি থেকে অতিপুষ্টি বেশি হচ্ছে, সেটা জনিত অনেক রোগ, মোটা হয়ে স্থূলতার কারণে যেসব রোগ হয় সেগুলি বরং আমরা বেশি দেখতে পাচ্ছি। তো তারপরে নিউট্রিশনের অভাবে কিন্তু বাচ্চা খাটো হতে পারে, আপনি ঠিকই বলেছেন। আন্ডার নিউট্রিশন, ম্যাল নারিশ, কিন্তু এটাও কিন্তু একটা কারণ। মানে আমরা ব্যালেন্স ডায়েট, মানে সুষম খাবার আমরা খাবো, তাহলে আমাদের এই হরমোনজনিত ঘাটতিগুলো অনেক কম থাকবে। প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার পরামর্শ নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকারে আসবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম হরমোনজনিত কারণে নারীদের বিভিন্ন সমস্যার কথা।
যে পরামর্শ প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রাসাদ দিলেন সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে হরমোনজনিত যে রোগগুলো এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে দেরি না করে আপনি যেখানে আছেন সেখানেই একজন হরমোন বিশেষজ্ঞর পরামর্শ নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।